শেখ হাসিনা যদি পালাতেন, তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন। ওখানে পালানোর জন্য অনেক সুন্দর, সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে। কিন্তু আমরা তাকে দেখেছি। তো আ সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সবার সামনে। তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য, এরকম। কিন্তু তিনি পালিয়েছেন। পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে। অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না। কিভাবে তিনি পালালেন? তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো আমাদের যে মিডিয়াগুলো, তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন? এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই যে উড়ে যাওয়ার হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য, এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে, ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে। তিনি যে হেলিকপ্টারে করে গেলেন, সেই হেলিকপ্টারটা কার ছিল? ২ নম্বর হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো? কেন পাঠালো? এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন, ইচ্ছা করলে তো আমরা কেউ ভারতে যেতে পারি না। সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে। আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদেরও একটা প্রোটোকল লাগে। তো শেখ হাসিনার এই যে যাওয়া, ভারতে যাওয়া, এটা এমন নয় বা এটা সম্ভবও নয় যে হঠাৎ করে তিনি তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব। এটাও সম্ভব নয়। অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি, ১ মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে এবং পালানো যে কথাটা, যখন মানুষ পালায় তখন একটা দিশেহারা হয়ে যায়। তার কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। আমরা যত নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন, তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায়, প্রকাশ করতে চায় এবং সে খবর যাকে বলা হয় যদি ৩০ সেকেন্ডের একটি খবর হয়, সেটিকে ৩ মিনিটে টেনে নেওয়া হয় এবং ৩ মিনিটের মধ্যে বলতে গেলে ২ মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে ওঠা, প্রত্যেকটারই একটি স্থির চিত্র রয়েছে। তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাকে পালানো বলাটা এটা ব্যুৎপত্তিগতভাবে এটা ভুল আছে, ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয়। এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে, শেখ হাসিনা গেছেন, তিনি আবার ফিরে আসবেন, কাম ব্যাক, রিটার্ন এই জিনিসটি আসে। আর যখন আপনি কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায়, তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না। পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয়। তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন, উড়ে গেছেন, আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন। তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন। ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তেন আয়রন লেডি নয়। যার বয়স প্রায় ৮০ বছর, তিনি ফিরে এলেই বা কি না এলেই বা কি এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয়। কিন্তু তিনি যখনই কোনো একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি, অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ধক, ধক শুরু হয়ে যায়। দিল কিউ না ধাক, ধাক করে। একটা সে বিখ্যাত গান আছে না? কাজল গেয়েছিল, আই এম 16 গোয়িং অন 17 দিল কিউ না ধাক, ধাক করে। তো যখন কিশোর বয়স থাকে, কিশোরী বয়স থাকে, তখন প্রেমের যে তাড়না, সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল-পাথাল করে। এটিকে বলা হয় ধাক, ধাক করে। দিল কিউ না ধাক, ধাক করে। কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, তখন আর দিল ধক, ধক করে না। তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন, সে স্পন্দন বন্ধ হয়ে যায়। নরমাল যদি ধরেন আপনার আ হৃৎপিণ্ডের যে শব্দ, এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন, খোক্কস দেখলেন, জিন, ভূত দেখলেন, সাপ দেখলেন, এরপর আপনি ভয় পেলেন। মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র, এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে, যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম, তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল কেউ না ধাক, ধাক করে যে আমরা বিজয়ী হয়েছি এবং শেখ হাসিনা দুর্বল, সে আমাদের কিছুই করতে পারবে না।
কিন্তু যখন তার আসার শব্দ আমরা শুনি, অমনি আমাদের অনেকের সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। অনেকে উত্তেজিত হয়ে যান, গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা। কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না। গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি। কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো গালাগাল দেয়নি। প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না। গালাগাল যারা দেয়, গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী, এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে। সে মশা, মাছি, এই সারাক্ষণ মশা যে ভনভন করে, মাছি ভনভন করে, মশা পনপন করে। তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব নিচু স্তরের প্রাণী। আপনাকে শুধুই ডিস্টার্ব করে। তো যখন শেখ হাসিনার আসার কথা শুনে কেউ অশ্লীল শব্দ উচ্চারণ করে, তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করে, ইট মিনস সে তার যে বিরক্তি এবং সে তার ভয়, সে তার আতঙ্ক কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না। বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি উনার ধাক, ধাক করে, তো তার অবস্থা হয়ে যায় যে ওই তার যে ঠ্যাং ধাক, ধাক করে কাঁপতে থাকে, ঠক, ঠক করে কাঁপতে থাকে। হাত পা ঠক, ঠক করে কাঁপতে থাকে এবং সেগুলো লুকোনোর জন্য আমরা কি করি? আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয় এই দাঁতে, দাঁতে ঠক, ঠক করে শব্দ হয় তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি? গরম কাপড় দিয়ে চাপিয়ে থাকি, নিজেরা কাঁপতে থাকি। এরকম একটা ভাবসাব। তো এরকম শেখ হাসিনার আসার কথা শুনে যারা গালাগাল দেন, তারপরে যারা বাজে শব্দ উচ্চারণ করেন, হুঙ্কার দেন। এনিওয়ে এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার। কিন্তু আমরা যেভাবে তাকে নিয়ে আলোচনা করছি এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি এবং সত্যিই যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে, টুস করে ঢুকে পড়েন, তাহলে ১ম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্তের মানুষ তাদের কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং মানুষের ভয় কোন পর্যায়ে থাকে শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে তাকে সমালোচনা করে লিখতাম। এখন বাংলাদেশের খুব নামকরা একজন সম্পাদক। একসময় তার যে সম্পাদক কাম মালিক গ্রুপ অফ পাবলিকেশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাবলিকেশন হাউস ছিল তার। তো আমি সেখানে চাকরি করতাম একসময়। তো আমার সেই বস তিনি ফোন করলেন যে, "বাবা রনি তুমি তো লেখো, আমি কয়েকদিন পড়ছি। তো তোমার এই লেখা পড়ে আমার এতটা ভয় লাগে, আমি আর পরে আর ওই লেখাগুলো পড়তেও সাহস পাই না যে আমি যে এই লেখাগুলো পড়ছি এটা যদি কেউ জেনে যায় তাহলে না জানি আমার কি হবে।" তো এই হলো মানুষের ভয়।